নমস্কার, বিশেষ টক শোতে স্বাগত জানাচ্ছি। আমি চন্দন দেবনাথ। আজকের বিশেষ টক শো আমরা রেখেছি এই বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনারা নিউজের মাধ্যমে এবং বিভিন্নভাবে আপনারা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে অবগত হয়ে গেছেন এতক্ষণে। যদি না হয়ে থাকেন তাহলে আমরা বলছি, কিছুক্ষণ আগে, 2-3 ঘন্টা আগে রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব প্রেস মিট করতে গিয়ে এবং পাশাপাশি নিউজ ভ্যানগার্ডকে দেওয়া সাক্ষাৎকারে একটি বড় খোলাসা করেছেন। খোলাসাটা হচ্ছে, উনি বলছেন যে শাসক দলের তরফ থেকে শুধুমাত্র অন্যান্য বিধায়করা না, শাসক দলের তরফ থেকেও কিছু বিধায়ক এবং কিছু হেভিওয়েট বিধায়ক ওনার সাথে যোগাযোগ রাখছেন এবং সেই ক্ষেত্রে আমরা 1 মাসের মধ্যে সেই ফল দেখতে পাবো এবং আগামী দিনে বিজেপিতে কি শাসক দলের হাওয়া লাগতে যাচ্ছে, এই নিয়ে আজকের আমাদের টক শো এবং আলোচনা। সম্মানিত অতিথিরা আজকের আলোচনায় উপস্থিত হয়ে গেছেন। চলুন পরিচিত হওয়া যাক সম্মানিত অতিথিদের সাথে। প্রথমেই আছে ডান দিক থেকে সলিল দেববর্মা, যিনি সিপিআইএম দল থেকে প্রতিনিধিত্ব করছেন। স্বাগত জানাচ্ছি সলিল বাবু। আছেন সন্দীপ দত্ত চৌধুরী, আইনজীবী, পাশাপাশি একজন রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি সন্দীপ বাবু। আছেন সুব্রত চক্রবর্তী, বিজেপি দলের তরফ থেকে। স্বাগত জানাচ্ছি সুব্রত বাবু। আমরা আজকের বিষয়ে বিশেষ টক শো, আজকের আলোচনায় সেটা হচ্ছে রাজ্যের বিজেপি সভাপতি বড় খোলাসা করেছেন আজকে নিউজ ভ্যানগার্ডকে দেওয়া সাক্ষাৎকারে এবং প্রেস মিট করতে গিয়ে আজকে এই কথাটা বলেছেন যে শাসক দলের তরফ থেকে কিছু নেতা মন্ত্রীরাও ওনার সাথে, এমএলএরাও ওনার সাথে যোগাযোগ রাখছেন এবং আগামী কিছুদিনের মধ্যে এর ফল দেখতে পাবে। বিজেপিতে কি শাসক দলের হাওয়া লাগতে যাচ্ছে, এই নিয়ে আলোচনা। তবে এই ক্ষেত্রে আমরা প্রথমেই যিনি আমাদের এই বক্তব্যের সাপেক্ষে বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেবের ভাষ্যটি শুনে নেব। কি বলছেন উনি? আশীর্বাদ করছে এবং শক্তিশালী করছে, এমন অনেক ব্যক্তি আছেন যে আপনার ইলেকশন আগে বের হয়ে যাবেন কতজন আছেন আপনারা শুনলেন। ঠিক এই বিষয়ে আপনারা শুনলেন কি বলছেন, যে ইলেকশনের আগেই এই ট্যাগটা পেয়ে যাবে বা এই বিষয়ে খবর পেয়ে যাবে সংবাদ মাধ্যম, এবং শুধুমাত্র মহিলা নেত্রীরা না, জেন্টসের মধ্যেও অনেক এমএলএ আছেন, নেতামন্ত্রীরা আছেন যারা বিপ্লব দেব বাবুর সাথে যোগাযোগ করছেন। তবে এই ক্ষেত্রে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এর পিছনে কি হতে পারে, রাজনীতি নাকি স্টান, নাকি সত্যি যোগাযোগ করছেন বিপ্লব বাবুর সাথে, তাহলে কি ঘর ভাঙতে যাচ্ছে সবচেয়ে শক্ত সাংগঠনিক শক্তি শাসক দলের? কি বলছেন শাসক দলের নেতামন্ত্রীরা, পাশাপাশি বিজেপির নেতামন্ত্রীরা এবং আজকের এই বিষয়ে অতিথিরা, সম্মানিত অতিথিরা। প্রথমে যাব আমরা সম্মানিত অতিথিদের মধ্য থেকে সিপিএম থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন সলিল দেববর্মা বাবু, ওনার কাছে। সলিল বাবু, কি বলবেন এই বিষয়ে? সাংগঠনিক শক্তি কি দুর্বল হতে যাচ্ছে সিপিএম এর, এবং এই ক্ষেত্রে কি সত্যি কি ভেঙে যাচ্ছে সিপিএম? এটা আমি বলবো, ওটা বিপ্লব বাবু বলবে। আপনাদের সাংগঠনিক শক্তিতে কি দুর্বলতা দেখা যাচ্ছে? যেহেতু বিপ্লব বাবু এমন একটা শব্দ বলছেন রাজ্যের বিজেপি সভাপতি, যে আপনাদের তরফ থেকে এমএলএরা, নেতা মন্ত্রীরা যোগাযোগ রাখছেন এবং আগামী 1 মাসের মধ্যে আমরা এর ফল দেখতে পাবো, তাহলে কি সবচেয়ে রাজ্যের 24 বছর শাসনকারী শাসক দলে কোথাও ভাঙ্গন দেখা যাবে, বা কোথাও না কোথাও কি চির ধরেছে? সামনে নির্বাচন আসছে, বিপ্লব বাবুর যারা র্যাঙ্ক অ্যান্ড ফাইল অর্থাৎ ক্যাডার যারা আছে কিংবা কর্মী যারা আছে, সমর্থক যারা আছে, তাদের তো বুস্ট আপ করতে হবে, তাদেরকে মানে তাদের মধ্যে প্রেরণা যোগাতে হবে। তো প্রেরণা যোগাতে গেলে নানা রকম কথাই তাকে বলতে হবে। সেই নানা রকম কথার মধ্যে এটাও একটা কথা যে শাসক দলের কেউ কেউ ওনার সঙ্গে নাকি যোগাযোগ করছেন এবং তারা আগামী দিনে যাচ্ছেন, তা উনিই বলতে পারবেন। আমি অন্তত যতটুকু জানি, আমাদের দলের তরফ থেকে কিংবা বামফ্রন্টের তরফ থেকে কেউ একজন এমন কেউ ওনার সঙ্গে যোগাযোগ করেছেন কিংবা বিজেপিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, এমন খবর অন্তত আমার কাছে নেই। কেনই বা যাবেন, কি কারণে যাবেন?
সলিলবাবু তাহলে এই বিষয়ে কারণ অনুসন্ধান করছেন, আমি তাহলে ওনার কাছে যাব, যিনি বিজেপি প্রতিনিধিত্ব করছেন এই বিষয়ে এগিয়ে নেওয়া যাক। সুব্রত বাবু, আচ্ছা উনি দেখছেন স্টান্ট, এক প্রকার স্টান্ট, যে নির্বাচন এগিয়ে আসছে এই জন্য বিপ্লব বাবু স্টান্ট নিচ্ছেন বুস্ট আপ করার জন্য যারা আপনাদের নেতাকর্মীদের আছেন। তাহলে কি আপনারা থিমিয়ে গেছেন? কোথাও না কোথাও আপনারা বুঝে গেছেন যে এরকম পরিস্থিতিতে আর এতজন বিধায়ক নিলেও, তৃণমূল ভেঙে আপনাদের কাছে গেলেও, বিভিন্ন দল থেকে ভেঙে গেলেও আপনাদের সেই পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি যে আপনারা রাজ্যে ক্ষমতা আসতে পারবেন, তাই সিপিএম এর তরফ থেকে কিছু বলে আপনারা বুস্ট আপ করতে চাইছেন, এই বিষয়ে কি বলছেন? না, এটা সিপিএম বলবে সেটা অপ্রত্যাশিত কিছু না, কারণ সিপিএম তো প্রতিদিন দেখছে যে তাদের স্থানীয় স্তরের যে নেতৃবৃন্দ প্রতি মুহূর্তে জয়েন করছে, ব্রাঞ্চ বলুন, লোকাল বলুন, কিংবা আরও বিভিন্ন স্তরে, ইতিমধ্যেই সারা ত্রিপুরা রাজ্যে প্রচুর সংখ্যক জয়েন করেছে এবং এই প্রবণতা আরও বাড়ছে। প্রতিনিয়ত যোগাযোগ স্থানীয় স্তরেও হচ্ছে। এবার আমাদের মাননীয় রাজ্য সভাপতি যেটা বলেছেন একেবারেই সঠিক বলেছেন। তার আগে আপনারা দেখেছেন আমাদের রাজ্য সভাপতি তার আগে আগাম আভাস দিয়েছিল যে যাবতীয় বিধায়ক থেকে শুরু করে বা শীর্ষ নেতৃত্ব বিভিন্ন দলের যারা আছে তারা এবারের নির্বাচনটাকে মানে যে কোনো মূল্যেই হোক যাতে কোনোভাবেই ভোট বিভাজন না হয়, যাতে ৩৭ লক্ষ মানুষের মধ্যে যারা সিপিএম এর বেনিফিশিয়ারি না, প্রতারিত, বঞ্চিত, শোষিত মানুষ যারা রয়েছে, তারা যে মুক্তির জন্যে উদ্গ্রীব হয়ে আছে, সেই জায়গায় সমস্ত ধরনের মানুষ, সমস্ত দল থেকে একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে যে যদি কোনো জায়গায় ক্ষমতার পরিবর্তন যদি করতে হয় তাহলে এই ক্ষমতার পরিবর্তনটা ভারতীয় জনতা পার্টির হাত ধরে হবে। আর তার চেয়ে বড় কথা হলো যে কেন আসতে চাইছে, যে নরেন্দ্র মোদীজির সরকার কেন্দ্রে গত ৩ বছরের তার যে ধারাবাহিক সাফল্য এবং সেই সঙ্গে যেই জনমুখী পরিকল্পনা নিয়ে একটা স্বচ্ছ সুস্থ প্রশাসনের বাতাবরণ এবং ভারতবর্ষকে গোটা পৃথিবীতে আবার পুনঃপ্রতিষ্ঠা করা, এই বিষয়টা নিয়ে যারা সিপিএম করে তাদের মধ্যেও তো একটা অংশ আছে যারা আসলে দেশ নিয়ে ভাবে। কারণ সব সিপিএম নিশ্চয়ই দেশদ্রোহী নয়, যদিও দেশের বিরোধিতা করা সিপিএমের দলগত একটা অবস্থান, কিন্তু তার মধ্যেও যারা সুস্থ বুদ্ধিসম্পন্ন, শুভবুদ্ধিসম্পন্ন যারা রয়েছেন, যারা দেশটার কথা আগে ভাবেন, নিপীড়িত শোষিত মানুষের কথা ভাবেন, আর যারা প্রতিদিন রিয়েলাইজ করেন যে এই নিপীড়িত শোষিত মানুষের শোষণ মুক্তি বা তাদের বঞ্চনার অবসানের এটা স্লোগান, কিন্তু সিপিএম বা বামফ্রন্টের আসল রূপটা হচ্ছে ক্ষমতায় বজায় থেকে শোষণ এবং প্রতারণা, বঞ্চনা এইগুলির মাধ্যমে ক্ষমতা ধরে রাখা এবং ভয়ের ত্রাসের রাজত্ব কায়েম করা। কাজে এই জায়গাটা যত মানুষের কাছে পরিষ্কার হচ্ছে, মানুষ তত আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টির দিকে চলে আসছে এবং নিশ্চিতভাবেই মানে আগামী দিনে দেখবেন যে সিপিএম এর অনেক বরিষ্ঠ নেতৃত্ব যারা সিপিএমটা যাক, চলে যাক, সিপিএম এর অপশাসনটা মুক্ত হোক ত্রিপুরা রাজ্যের মানুষের কল্যাণের জন্য, এইটা যারা চাইছেন তারা সবাই ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হবেন। সেই ব্যাপারে আমাদের কোনো রকম দুশ্চিন্তা নেই। আপনারা দুশ্চিন্তা দেখছেন না, আর সিপিএম এর তরফ থেকে, শাসক দলের তরফ থেকে আপনাদের এটা স্ট্যান্ড দেখছে এবং পাশাপাশি কি কারণে আসছে খুঁজছে। রাজনৈতিক বিশ্লেষক এবং পাশাপাশি পেশায় আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী আমাদের মধ্যে আছেন এবং আজকের আলোচনায় উনি আমাদেরকে সময় দিয়েছেন। সন্দীপ বাবু, কি বলবেন? দুজনের মাঝে থেকে দুই প্রতিনিধি ওনাদের জায়গাতে স্থির এবং যেটা আপনিও শুনলেন, এরকম পরিস্থিতিতে আপনি কি দেখছেন, আসলে কি হতে পারে এই পুরো বিষয়টা? আমি যেটা মনে করি সেটা হচ্ছে বিজেপি উৎসাহিত জিতেন সরকারকে দেখে। কেননা আপনার সিপিআইএম দলের মনোনীত প্রার্থী হয়ে জিতেন সরকার বিধানসভায় বেশ কয়েকবার গিয়েছিলেন। পরবর্তীকালে উনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৎসহ দলকে যার পর নাই উনি নিন্দা চর্চা করে উনি দলত্যাগ করে উনি কংগ্রেস দলে চলে গিয়েছিলেন। এবং কংগ্রেস দলে যাওয়ার পর কংগ্রেস দলে যখন নীতি সিদ্ধান্তের প্রশ্নে একটা ভাঙন ধরল, তখন এ রাজ্যের বিধায়ক দল তৎসহ তাদের একটা বৃহত্তর অংশের কর্মী সমর্থকরা তারা ঠিক করলেন যে না, এই কংগ্রেসের সঙ্গে থাকা যায় না, কারণ রাহুল গান্ধী আর বুদ্ধদেব ভট্টাচার্য এক মালার তলে চলে এসেছেন, সুতরাং উই শুড কুইট দিস। সেখানে
চরম বাম বিরোধী যিনি ওরা মনে করেছিলেন মমতা ব্যানার্জি তৃণমূলে, ওনাকে দলে গিয়ে ওনার পতাকা তলে সামিল হলেন, সেখানে জিতেন সরকারও চলে গেলেন প্রাথমিকভাবে। আপনার বোধহয় মনে আছে আগরতলাতে মুকুল রায় তৎকালীন সময় কয়েকবার এসেছিলেন। হি অ্যাকম্পানিড মুকুল রায় অ্যাট দ্য পার্সোনাল অফিসিয়াল রেসিডেন্স অফ দি দেন সিএলপি লিডার সুদীপ রায় বর্মন। ওনার বাড়িতে আপনারা মিডিয়া দেখিয়েছেন, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া, যে সুদীপ বাবুর বাড়িতে উনি মুকুল রায়ের সঙ্গে মিটিং করছেন, তৃণমূলে জয়েন্ট নিয়ে মোডাস অপারেন্ডি ঠিক হচ্ছে। পরবর্তীকালে একজন এমএলএ বিগড়েছিলেন, সেটা হচ্ছেন দিলীপ সরকার, এবং মুকুল রায়ের সঙ্গে তৎসহ অন্যান্য বিধায়কদের সঙ্গে এই জিতেন সরকার ইয়ের বাড়িতেও গিয়েছিলেন, দিলীপ সরকারের বাড়িতেও গিয়েছিলেন। হঠাৎ করে ওনার বুধোদয় হলো যে কি হচ্ছে, তৃণমূল তো একেবারেই জঘন্য, ওর দলে তো যাওয়া যায় না, সেক্ষেত্রে সিপিএম অনেক বেটার। আমার আগের দল ঘরের ছেলে কংগ্রেসে যেটা বলা হয় আর কি, দীর্ঘদিন ঘুরে টুরে এসে সন্ধ্যার পরে এটা বলে না যে সকালবেলার গরু যদি রাত্রিবেলা ফিরে আসে তাকে আর বলা হয় না যে সে পথ ভোলা। তো এরকম আর কি, যে ও তো সিপিএম এ চলে গেলে সিপিএম তো আর পথ ভোলা বলবে না, বলবে ঘরের ছেলে ঘরে চলে এসছে। তো আবার সুদীপ রায় বর্মনকে এবং তৃণমূলকে, মমতা ব্যানার্জিকে দৃশ্য ভাষায় গালাগাল করে উনি আবার সিপিআইএম দলে চলে গেলেন। বিজনধর গৌতম দাস হাসি হাসি মুখে প্রেস মিট করে ওনাকে বুকে জড়িয়ে ধরলেন। ফার্স্ট ক্লাস, নো প্রবলেম, জিতেন সরকার। হঠাৎ করে একদিন আমরা মিডিয়ার দৌলতে টিভি খুলে দেখি ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আরে কি, আমি কোর্ট থেকে ফিরে হঠাৎ বিকেলবেলা দেখি ব্রেকিং নিউজ। আরে কি ব্রেকিং নিউজ, জিতেন সরকার বিজেপিতে গেলেন। টিভি খুলে দেখি সুদীপ বর্মন তৎসহ ওর বংশ পরম্পরা আদ্যশ্রাদ্ধ করছেন জিতেন সরকার বিজেপিতে গিয়ে। উনি কনফিডেন্ট ছিলেন যে সুদীপ বাবু ওরা তৃণমূল করছে, ওরা তো আর বিজেপি টিজেপির দিকে যাবে না, ওখানে আমিই সব। সুতরাং সিপিআইএম দল ওগুলো হয় না, এটা বাস্তবতা না, এটা তো প্রমাণ। সিপিআইএম দল থেকে বিজেপিতে গেলেন জিতেন সরকার, এটা তো ঘটনা। মানে তাহলে সিপিএম এর বিরুদ্ধে এই সাংগঠনিক শক্তির মাঝখানেও কোথাও না কোথাও ছিদ্র আছে। দেখুন, সাংগঠনিক শক্তি টক্তি কিছু না, এভরিবডি ইজ ফর ভেস্টেড ইন্টারেস্ট, ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এন্ড ইনকনভিনিয়েন্স। আজকে যদি আমাকে কেউ বলে আমি বামবিরোধী লোক, কটা লোক পাবেন আপনি নীতি সিদ্ধান্তে দাঁড়িয়ে থাকে যে মানিকবাবু যদি আমাকে ডেকে বলে আমি কালকে পদত্যাগ করছি, সন্দীপবাবু আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন, আমি সত্যিকার অর্থে কি একটা রাত্রে ঘুমাতে পারবো সত্যিকার অর্থে বাম বিরোধী নীতি আদর্শ নিয়ে? আমার মনে হবে না রাজভবনে তথাগত রায় আমাকে ডাকছেন, আমি ভারতবর্ষের সংবিধানের নামে শপথ নিচ্ছি, তখন কিসের বাম বিরোধী টিরোধী আমি? ঠিক, কারণ রাজ্যের ইতিহাসে আমার নাম সন্দীপ দত্ত চৌধুরী, মুখ্যমন্ত্রী ত্রিপুরা। সুতরাং ব্যালেন্স অফ কনভিনিয়েন্স না, সেটা তো হতে পারে, সেটা আপনার ক্ষেত্রে হতে পারে, এখন আমার ক্ষেত্রে না। আমরা শাসক দল, আমি আমার ক্ষেত্রে না, বরং আমাদের ক্ষেত্রে নীতি সিদ্ধান্ত অনেক বেশি থাকে। দোজ হু আর প্রফেশনালি পলিটিশিয়ান, আমার বন্ধু সুব্রত, ও প্রফেশন কিন্তু ও রাজনীতি না। সলিলদা দীর্ঘদিন অনেক কাজ করতে করতে আজকে একটা কোনো সংগঠনের কর্মী। সলিলদার মধ্যে নীতি সিদ্ধান্ত থাকবে, কিন্তু প্রফেশনালি যারা রাজনীতি করে তাদের মধ্যে কোনো নীতি সিদ্ধান্তের ব্যাপার নেই। ওরা যখন যেখানে থাকবে সেখানে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স তার কথা বলে ওরা। আবার কালকে জিতেন সরকার যদি বিজেপি থেকে চলে যায় কিংবা টিকিট না পায়, ও দেখবেন বিজেপির আদ্যশ্রাদ্ধ করে আবার সিপিএম কিংবা কংগ্রেসে কিংবা তৃণমূলে চলে যাবে। সুতরাং ও প্রফেশনালি যারা পলিটিক্স করে তাদের কাছে এটা কোনো ব্যাপার না। আর সিপিএম যেটা বলছে, তাহলে সিপিএম এর ক্ষেত্রে কতজন প্রফেশনাল পলিটিশিয়ান আছেন? অলমোস্ট, যেহেতু তারা ক্যাডার বেসড, আমি ধরে নেব তারা ক্যাডার বেসড। তাদের লেভি একটা ব্যাপার আছে, তারা অফিসিয়ালি অস্বীকার করেন। আদালত চত্বরে আমাদের বন্ধুরা আছেন, তারা বলেন 3% লেভি দিতে হয়, সত্য মিথ্যা অন্যরা জানেন। 3% তাদের টোটাল ইনকামের 3% পার্টিকে লেভি দিতে হয়। লেভি দিতে হয় কেন? তারা প্রফেশনালি পলিটিক্স করেন, পলিটিক্সের নামে তারা টাকা রোজগার করেন। পলিটিক্স ইজ এ প্রফেশন, পলিটিক্স ইজ এ পেশা, এটার বিনিময়ে ওরা টাকা রোজগার করছেন। পার্টি বলছে তোমাকে সুযোগ করে দিচ্ছি, তুমি 3% লেভি দাও। তো সুতরাং ব্যালেন্স অফ কনভিনিয়েন্স হচ্ছে আমি ওখান থেকে রোজগার করছি, কিংবা যে দুর্নীতি করছেন বাইপাস দিয়ে, যিনি ফ্যান্সি ডিল ক্যারি করছেন থানাগুলোকে টুক 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 করে পার্সেন্টেজ দিয়ে, হ্যাঁ, তার তো ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স, আমার ফ্যান্সি ডিল যাচ্ছে, নো প্রবলেম। সুতরাং প্রশ্নটা হচ্ছে সিপিআইএম দলে যদি কোনো নেতা বা মন্ত্রী বিপ্লব বাবুর সঙ্গে যোগাযোগ করে থাকে এট দিস স্টেজ না, এট দিস স্টেজ আমি এই কারণে বলবো, দেখুন সন্দীপ বাবু, এটা তো শাসক দল, অলরেডি রুলিং পার্টি, অলরেডি চলছে, আপনি কনফিডেন্টলি বলতে পারবেন না শাসক দলে কোনো চিট ধরেছে, শাসক দলে ভাঙন ধরেছে। বিপ্লব বাবু খুব আর্লি স্টেজে আমার মনে হয় কথাটা ছেড়ে দিয়েছেন মার্কেটে। জানি না এটা পলিটিক্সের একটা অঙ্গও হতে পারে। ওরা প্রত্যেকে এখন সন্দেহ করবে মেলার মাঠ, ওনা চলে যায়, ওর সঙ্গে না বিপ্লব বাবুর টেলিফোনিক আলোচনা আছে, ওর সঙ্গে না বিপ্লব বাবুর আত্মীয়তা আছে, প্রত্যেকে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দিলেন উনি। এটা হয়তো পলিটিক্সে গেম, পলিটিক্স ইজ এ মানে গেম, সেই গেমের ক্ষেত্রে উনি হয়তো মাস্টার স্ট্রোক একটা দিলেন।
এই করে যদি ওখান থেকে উনি দুটো এমএলএ কেও বের করে আনতে পারেন, ইট ইজ এ সাকসেস অন হিজ পার্ট। সো বিপ্লব বাবুর সঙ্গে অ্যাকচুয়ালি কজন এমএলএ কথা হয়েছে, আদৌ কথা হয়েছে কিনা অ্যাট দিস স্টেজ এটা সুব্রত বাবু দায়িত্ব নিয়ে বলতে পারবেন না ইয়েস আমার সঙ্গে এই 7 জনের কথা হয়েছে। সলিল দেও বলতে পারবেন না একটি লোকের সঙ্গে কথা হয়নি। 50 জন লোক, নিজের পরিবারে 4 ভাই থাকলে বাবা মা সহকারে ডেলি খবর নিতে পারি না, এখন আমরা প্রফেশনালি এত ব্যস্ত, সেক্ষেত্রে 50 জন এমএলএ তাদের 50 জনের খোঁজ নেওয়া সম্ভব? সন্দেহের ঢিল ছুড়ে দিয়েছেন বিপ্লব দেব, এটা ঘটনা। এখন কেউ বিশ্বাস করবেন না সম্পাদক মন্ডলীর মিটিং এ কথা বলার, এখন তো বাস্তব কথা, এটা তো আপনারা অস্বীকার করতে পারবেন না। সিপিএম আজ থেকে 10 বছর আগে সিপিএম এর সম্পাদক মন্ডলীর মিটিং এ বসে কি সিদ্ধান্ত হয় সেটা মিডিয়া চেষ্টা করেও জানতে পারতো না। আর এখন মিডিয়া চলে, আরে মিটিং চলছে, কিছুদিন আগে 2 দিনের সম্পাদক মন্ডলীর মিটিং গেছে, মিটিং চলছে, মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াগুলো ব্রেকিং নিউজ দিচ্ছেন, এই 6টি টপিক্সের মধ্যে আলোচনা চলছে, 7ম টপিক্স এটা কি করে বেরিয়ে আসে? বিকজ ডেভেলপমেন্ট অফ দি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। টয়লেটে কেউ গেলেন, গিয়ে সেটা হয়তো ফোন করে আপনাকে, চন্দন এই পরবর্তী আলোচনা কিন্তু সীতারাম ইয়াচুরি রেজে দিছে না এমপিতে যাইতে, এই আলোচনা আইতেছে, ওইটা ভোটাভুটি হইব 48 আর 26, বুঝো অবস্থা আমরা দলের কি অবস্থা, সায়েন্স এন্ড টেকনোলজির ডেভেলপমেন্ট লিক আউট হয়ে যাচ্ছে। তাহলে লিক আউট হচ্ছে। আচ্ছা, এরকম সায়েন্স এন্ড টেকনোলজি ডেভেলপমেন্টে কোথাও না কোথাও সাংগঠনিক শক্তির এবং মিটিং এর কথা যেমন লিক আউট হয়, সেই ক্ষেত্রে আপনাদের শাসক দলে কোথাও না কোথাও রাতের অন্ধকারে যখন ফোন থাকে হাতে, সেই সময় কথা বলার মধ্যে লিক আউট হয় না তো? এবং এই ক্ষেত্রে আপনারা কতটুকু নিশ্চিত যে আপনাদের নেতা মন্ত্রীদের মধ্যে লিক আউট হচ্ছে না, বা বিজেপির যেহেতু আগামী দিনে ক্ষমতায় আসবে ভাব মনে করে বিজেপির হাওয়ায় পালে হাওয়া দিচ্ছে না নেতারা? কি মনে হতে পারে সলিল বাবু? ধান মানতে শিবের গীত গেয়ে লাভ নেই, আমি এত কথা বলবো না। আমি শুধু বলবো, হ্যাঁ, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে তো সায়েন্স এবং টেকনোলজিকে যতটা পারা যায় সম্ভব এটাকে ব্যবহার করা উচিত সবারই, এটা ঠিকই আছে। তার জন্যে যে নীতি আদর্শ খুইয়ে সব কিছুই বেচাবিক্রি করতে হবে তা না, একটা মতাদর্শ থাকা উচিত, নীতি থাকা উচিত, নৈতিকতা থাকা উচিত, যেই হোক। এটা কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, সিপিআইএম হতে পারে, সবাই। তাহলে কি সিপিএম এর নৈতিক আদর্শ ভাঙন ধরেছে না? যেহেতু রাজ্যের বিজেপি সভাপতি প্রেস মিট করে এবং আমাদের মুখোমুখি হয়ে এই কথা বলে দিয়েছেন যে ওনার সাথে যোগাযোগ করে, তাহলে কি সত্যি কি কোথাও নীতি আদর্শ এবং সাংগঠনিক ভাঙন? সন্দীপ বাবু তো বললেন এখানে অন্ধকার একটা ঢিল ছুড়ে দিয়েছে, কি বলবো? আমি তো আগেই বলেছি সামনে নির্বাচন আসছে, তার কর্মী সমর্থকদের মধ্যে মনোবল বাড়াতে হবে। সুতরাং বলে দিলাম যে হ্যাঁ, কংগ্রেসের সমস্ত পচামালগুলি তৃণমূল হয়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছে, বলছে না? কে বলছে? বীরজিৎ সিনহা বলছে তো, কংগ্রেসের ডাস্টবিন হচ্ছে বিজেপি। ও বলতেই পারে। তাহলে ঢিল ছোড়াছুড়ি হচ্ছে, শুধু রাজনৈতিক ঢিল ছোড়াছুড়ি না, এটা হয়তো ঠিকই আছে, ওরা গেছে না। তাহলে আপনারা কনফিডেন্ট আছেন তো? আপনারা কনফিডেন্ট আছেন তো? ওরাও যাবে, কিংবা বামফ্রন্টের কেউ যাবে। সলিল বাবু, আপনারা কনফিডেন্ট তো আপনাদের 50 জন নিয়ে? আরে 100%, মানে আপনারা তাহলে 100% কনফিডেন্ট। তাহলে এক মাসের মধ্যে কি হবে? আসলে কি হবে? মানে কোথাও না কোথাও এই রকম পরিস্থিতিতে আপনারা এক মাস কনফিডেন্ট? এখন পর্যন্ত আমরা 100% কনফিডেন্ট। এখন পর্যন্ত আমরা 100% কনফিডেন্ট, কারণ আমাদের মধ্যে যারা আছে তাদের কেউরই কিন্তু মনের মধ্যে এমনগুলো বিকার ঢুকেনি। আচ্ছা, একমাত্র বিকারগ্রস্ত হলেই কি বিজেপিতে যাওয়া যায়? কি বলবো, আমার যা বলার আমি বললাম। ঠিক আছে সুব্রত বাবু, উনি বলছেন কারণ আর উনি বলছেন এটা রাজনৈতিক অন্ধকারে ঢিল ছোড়া। আচ্ছা, বিষয়টা কি আসলে? এরকম পরিস্থিতিতে আপনারা যখন তৃণমূলের বিধায়কদেরও পেয়ে গেলেন, সব অন্যান্য যারা 1:1 এর খেলায়, আপনারা কি এবার সিপিএম এর বিধায়কদের দিকে নজর দেওয়ার জন্য জাস্ট একটা ঢিল ছুড়লেন, না বিকারগ্রস্ত হয়ে নাকি বিজেপিতে আসা? আসলে এটাকে কিভাবে দেখছেন? শুনুন, প্রথম বিষয় হচ্ছে যে সলিলবাবু 2-3টে বিষয় বলেছেন, যে 2-3টে বিষয় অ্যাড্রেস হওয়া দরকার। প্রথমত, বিজেপি হচ্ছে কংগ্রেসের ডাস্টবিন। এবার যখন সিপিএম থেকে
না না শুধু তো, আপনি আমি বলিনি। কোট করছিলেন, এটা আপনি ইয়ে বলেছেন। আপনি কোট করছিলেন কারণ না, না, আপনি বিরজিৎ মিডিয়াতে সিনহার দেখাই- কথাটা কোট দেখিয়েছে। করছিলেন। ওনাকে একটু বলতে দিন না, ওনাকে একটু বলতে দিন। মিডিয়াতেই দেখিয়েছে যেটা, সেটাই আমি বললাম আর কি, অন্য কিছু না। আমি এক লাইন বলি, জিতেন সরকার যেদিন বিজেপিতে জয়েন করেছেন, আমি কোট আনকোট দায়িত্ব নিয়ে অন ক্যামেরা বলছি, বিজনধর প্রেস মিট করেছিলেন, একেবারে কোট আনকোট একেবারে সমস্ত দায়িত্ব নিয়ে, ইনক্লুডিং দ্য লিগ্যাল রেসপন্সিবিলিটি অফ ডিফামেশন, অফ ল অফ টর্ট অর মেলিসিয়াস প্রসিকিউশন, সমস্ত দায়িত্ব নিয়ে বিজন বাবুর উদ্দেশ্যে বলছি, বিজন বাবু কোট আনকোট একটি প্রেস মিট করে বলেছিলেন এটা হচ্ছে এটা আবর্জনা। জিতেন সরকার তাহলে আবর্জনাটাকে এতদিন রেখেছিলেন কেন আপনার পার্টিতে? আগরতলা পৌর পরিষদ দিয়ে এটাকে ডাম্পিং স্টেশনে পাঠিয়ে দিলেই হতো। বিজনধর, একেবারে বিজনধর, আমি কোট আনকোট সমস্ত দায়িত্ব নিয়ে, মেলিশিয়াস প্রসিকিউশন হবে আমার নামে, এটা দায়িত্ব নিয়ে, ডিফামেশন হবে আমার নামে, এই দায়িত্ব নিয়ে আমি বলছি। বিজনধর বলেছেন, বিকজ আমি এটা নিজের চোখে দেখেছি টিভিতে। উনি বলছেন ও আবর্জনা ছিল, আবর্জনাকে পরিত্যাগ করতে হয়। না, তাহলে কি যখনই দল বদলানো হয় বা এটা সব দলই বলে, তাহলে সব দলই বলে। এটা আবর্জনা হয়ে যায় কি? সুব্রত বাবু বলছিলেন। এটা বলবে। আমি সেই Politics কথাটাই এ। বলছিলাম যে তিনি যে কোট করছেন, বিরজিৎ সিনহা কি বলেছেন, তো এটা হচ্ছে ডাস্টবিন, মানে কংগ্রেসের ডাস্টবিন বিজেপি। এবার যখন ওনার দল থেকে যারা চলে আসবেন বা চলে আসছেন, তাহলে ওনারাও সবাই হচ্ছেন ওনাদের দলের সেই আবর্জনা যারা বিজেপিতে আসছেন। সন্দীপ বাবু তো এবার- বললেন। আমি বলছি দাদা, এবার এই আবর্জনা আমি কটা, subscribe করে দিলাম, আমি add করে দিলাম। আবর্জনা কটা আছে আপনাদের সেটা জানেন? মানিকবাবু আবর্জনা না তো শেষ পর্যন্ত। না, আজকে মানে না, আমি বলছি ওনার মানিকবাবু আসবেন নাকি? ওনার রেফারেন্সে আমি বলছি। না, আপনারা তাহলে মানিকবাবুকে আবর্জনা দেখাচ্ছেন কিভাবে? আমি বলছি একটা প্রশ্ন। কে আসবেন হ্যাঁ, সেটা এখন পর্যন্ত আমি আনসেন। বিপ্লব দেবকে আবর্জনা আমি বলিনি বলছি, কিন্তু। না আপনি বিজেপিকে বলছেন, না, আমি বিপ্লব দেবকে আবর্জনা আপনি বলি। বিজেপিকে বলছেন তো। আরে মানিক সরকার তো একটা নাম, না, না, একটা ব্যক্তি। না না, বিজেপিকে ডাস্টবিন বলছি, আমি- ডাস্টবিন বলছি। বিজেপি দলকে এখন- আমি দাদা, আমি আপনাকে উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, না, উইথ আমি ডিউ যদি রেসপেক্ট আমি বলছি। মানিক সরকারের কথাটা যেহেতু টানা হয়েছে, আমি তো কিন্তু কোনো এখন পর্যন্ত যতক্ষণ কথা বলেছি কোনো ব্যক্তিকে টানিনি। হ্যাঁ, না এটা আমি বলছি যে আপনাদের এখানে না, দুজন মানিকবাবু আছেন। প্রথমত আমি বলছি বিজেপির নেতাদের একটা আমি বলছি সবসময় মানিক সরকারকে আমি বলছি প্রথমত মুখ্যমন্ত্রী ছবি উনি ছেড়ে দিন না, তাহলে ওনাকে বলবে না। প্রথমত চন্দনকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিন, তাহলে চন্দনকে বলবে মানুষ। না মানিক বাবুকে বলাতে যদি আপনাদের অ্যালার্জি হয়, মুখ্যমন্ত্রী হেড অফ দ্য কাউন্সিল, ওনাকে বলবে না মানুষ, তো বলবে কি চন্দনকে ভ্যানগার্ডে। আমি যেটা বলছি দাদা শুনুন, যে প্রথমত যে আপনাদের কজন আবর্জনা আছে সেটা আপনারা আইডেন্টিফাই করেছেন কি এখন অবধি? প্রথম বিষয় এটা করে মাঝে মাঝে তো বহিষ্কার করে দিই। হ্যাঁ, বহিষ্কার। আমি সেই জায়গাটাতে আমি আসছি। আমি রেফারেন্স দিচ্ছি, উদয়পুর ডিসি সেক্রেটারি বিষ্ণু দত্তকে আপনারা চরিত্র স্খলনের অভিযোগ এনে আপনারা দল থেকে বহিষ্কার করেছিলেন। এই কিছুদিন আগে আবার নিয়ে নিলেন, বুকে তুলে নিয়েছেন। তার মানে কি ওনার চরিত্র তখন খারাপ ছিল, চরিত্রটা ওনার ভালো হয়ে গেছে। হ্যাঁ, তখন আবর্জনা হয়ে গেছিলেন, বার করে দিয়েছেন। এখন আবার আপনারা আসলে ইউজ এন্ড থ্রো, এই পলিসি হচ্ছে একমাত্র সিপিএম এর পলিসি। এবং এই কমিউনিস্ট পার্টিতে যারা আমি বলছি, যারা রয়েছেন, পুরনো কার্যকর্তা যারা রয়েছেন, নতুন কার্যকর্তা যারা রয়েছেন, তারা কি দেখছেন আজকে কমিউনিস্ট পার্টির, সিপিএম থেকে কি দেখছেন, বামফ্রন্ট সরকার থেকে কি দেখছেন? এক, যাদের কোনো ইজম নেই, মার্কসকে বাদ দিয়ে যারা মার্কসিজমের কথা বলে, সেই কমিউনিজম দাঁড়িয়ে আছে এখানে, মার্কসিজম দাঁড়িয়ে আছে এখানে। যেই কমিউনিজমের সময়ে সমস্ত শোষণ বঞ্চনা কমার কথা ছিল, যেটা সারা ভারতবর্ষে ত্রিপুরার মতো ছোট্ট রাজ্য হিসেবে শোষণ বঞ্চনা সর্বোচ্চ মাত্রায়, গালফ অফ ডিফারেন্স হচ্ছে গরিব আর ধনীর মধ্যে, এবং রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছেন যারা কয়েকজন ক্যাডার। বাকি সাধারণ মানুষ যারা, তারা প্রচণ্ডভাবে এক্সপ্লয়েটেড, টর্চার্ড, সোশ্যালি টর্চার্ড। এবং এই বিষয়গুলি আসলে সেই ক্যাডারদের মধ্যে, সিপিএম এর ক্যাডারদের মধ্যে মূল যে বিষয়টা, কেন এরা বেরিয়ে আসছে সেটা গুরুত্বপূর্ণ। বেরিয়ে আসছে, বিজেপিতে আসছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। কারণ প্রথম বিষয়, যখন রাজ্যের সামগ্রিকভাবে মানুষ যখন পরিবর্তন চাইবে, তখন মানুষ একটা অল্টারনেটিভ একটা দলের প্রতি সম্পূর্ণ আস্থাশীল হয়। সেই আস্থার জায়গাটা অর্জন করতে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ বিপ্লব দেবের নেতৃত্বে সফল হয়েছে।
এইটা হচ্ছে প্রথম বিষয়। মানুষ এই দলটাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করেছে যে পরিবর্তন হলে বিপ্লব দেবের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ 2018-তে ক্ষমতায় আসবে এবং মানুষের দুঃখ দুর্দশার অবসান হবে। এবার এইটা যেমন হয়েছে, যেই সমস্ত ক্যাডাররা দীর্ঘদিন ধরে পায়ের চটির সুক্তলি হয়েছে, সম্পূর্ণভাবে কয়েক জোড়া চটি বদল হয়েছে, তারপরেও দল থেকে তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আর কিচ্ছু পায়নি, ব্যক্তিগত সম্মানটুকু পর্যন্ত নেই। এমএলএরা কিসের তুচ্ছ তাচ্ছিল্য? আমি বলছি, যারা আমি বলছি, আমি একটা একটা করে আসছি। তাহলে ওই একটা অংশ রয়েছে যারা একেবারেই ডিপ্রাইভড, আর এদের সামনে এমএলএদের স্নেহধন্য হয়ে এমনকি এমনও নজির আছে যে হয়তো বাংলাদেশ থেকে ত্রিপুরায় 10 বছর আগে এসছেন, সিটিজেনশিপ করিয়েছেন, সব কিছু করিয়েছেন, এখন ত্রিপুরার পার্মানেন্ট বাসিন্দা, কিন্তু দেখা যায় উনি যেই পরিমাণ অ্যাসেট করেছেন সিপিএমের দৌলতে, তার পাশাপাশি কয়েক হাজার লোক যারা দীর্ঘ 20 বছর ধরে 25 বছর ধরে সিপিএম পার্টি করছে, এরা নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থায় চলে গেছে। তো এইটা হচ্ছে একটা। কিন্তু এই ভেতরের যে এই যে একটা অ্যাঙ্গার ক্যাডারদের, সেই অ্যাঙ্গারটা উপরের স্তরের নেতৃত্ব পর্যন্ত টের পেয়েছেন যে আমার পক্ষে এখন আর, আমার দলের পক্ষে আমার কমান্ড এখন আর ফলোড হচ্ছে না। এখন ধমক দিচ্ছেন ক্যাডারদেরকে, ক্যাডারদের পেছনে স্পাই লাগিয়ে দিচ্ছেন এখন সিপিএম। কে কি করছে, কেউ কার সঙ্গে কথা বলছে কিনা, বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে কিনা, স্পাইগিরি করার জন্য ক্যাডারের পেছনে ক্যাডারকে লাগিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে শাসানো হচ্ছে। এই অবস্থায় ঊর্ধ্বতন নেতৃত্ব সিপিএমের পরিষ্কার টের পেয়েছে, এমনকি মন্ত্রিসভার সদস্য বা এমএলএ যারা রয়েছেন তারা সবাই সহ, যে এই সরকারটা কোনোভাবেই আর ক্ষমতায় আসবে না। কারণ সিপিএমের ক্যাডাররাই চাইছে যে অন্ততপক্ষে এই কমিউনিস্ট সরকার যেটা রয়েছে, সিপিএম সরকার, বামফ্রন্ট সরকার যেটা রয়েছে, এই সরকারটা যত তাড়াতাড়ি পতন হয় তত সব মানুষের জন্য মঙ্গল হবে। তার জন্য এরা যোগাযোগ করছে এবং অবশ্যই আসবে বেরিয়ে, অবশ্যই আসবে। ঠিক আছে, ছোট্ট একটা বিরতি নেব। সম্মানিত অতিথিরা আলোচনা করছেন এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, শাসক দলের হাওয়া কি লাগতে যাচ্ছে বিষয় বিজেপিতে, যেহেতু বিজেপি সভাপতি আজকে এরকম একটা বক্তব্য রেখেছেন, এর উপর ভিত্তি করে আজকে সম্মানিত অতিথিরা আজকে বিশেষ টক শোতে কথা বলছেন। শাসক দলের হাওয়া কি লাগতে যাচ্ছে বিজেপিতে, এবং এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে বিজেপির যিনি সভাপতি, রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব আজকে এই বিষয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের বলেছেন যে আগামী কিছুদিনের মধ্যে, 1 মাসের মধ্যে আমরা দেখে যাব যে সিপিএম থেকেও কয়েকজন এমএলএ এসে যাবেন বিজেপিতে, এবং এই ক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ রেখে চলছেন। আসলে এটা কি হতে যাচ্ছে? আসলে কি রাজনৈতিক স্ট্যান্ড, নাকি সত্যি এভাবে হতে যাচ্ছে রাজ্যে? কারণ আমরা লক্ষ্য করেছি গুজরাট থেকে শুরু করে পশ্চিমবাংলা, এবং এই ক্ষেত্রে আমরা বিভিন্ন বিহার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের নির্বাচনগুলোর সময় আমরা লক্ষ্য করেছি যে রাজ্যে যখনই পরিবর্তনের হাওয়া লাগে তখনই শাসক দল থেকে ভেঙে এমএলএরা আসেন এবং তাদের হাত ধরে পরিবর্তনের একটা বাতাস লেগে যায়। এবং সেই ক্ষেত্রে এই রাজ্যেও কি তার ব্যতিক্রম হবে না? এই রাজ্যেও কি সিপিএম এর মতো সাংগঠনিক শক্তিও হাঁটতে যাচ্ছে বিজেপির সাংগঠনিক শক্তির কাছে? আসলে কি হতে যাচ্ছে এই ক্ষেত্রে? ঠিক বিরতির পর ফিরে আমি সলিলবাবুর কাছে যাব এটা জানতে। সলিলবাবু, বরাবরই আপনারা বলছেন যে কিছু আবর্জনা, শুধুমাত্র যারা আবর্জনা তারাই ডাস্টবিন, বিজেপিকে ডাস্টবিন দেখছেন এবং সেই ডাস্টবিনে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে বিরোজিৎ বাবুর একটা কোডকে আপনি নির্দিষ্ট করেছেন। আচ্ছা, সেই ক্ষেত্রে কিছুদিন আগে আমরা যদি লক্ষ্য করি, যখন রতনলাল নাথ বা সুদীপ বর্মনরা যখন একবার বিজেপির সভাপতির সাথে আমরা যখন ওনাকে পাশাপাশি দেখেছি, তখন সিপিএম শাসক দলের তরফ থেকে এরকম একটা ফটো দেখে শাসক দলের তরফ থেকে এরকম মন্তব্য করা হয়েছিল যে এই হচ্ছে আসলে অবস্থা। তখনই কিন্তু শাসক দলের মধ্যে, দুঃখিত, বিজেপির মধ্যে ওনারা ভিড়েননি, সুদীপ বাবুরা বিজেপিতে যাননি। আপনারা বলেছিলেন যে কোথাও না কোথাও তৃণমূলের সাথে বিজেপির একটা সম্পর্ক আছে। এখন যেভাবে আপনারা আইপিএফটির সাথে বিজেপির সম্পর্ক দেখতে পাচ্ছেন, সেই ক্ষেত্রে আজকে আমরা যেটা লক্ষ্য করেছি, একই প্লাইটের মধ্যে এ বি সি ডি, এই প্লাইট এই সিট নাম্বারে আমরা সিডিতে আমরা যেখানে সুনীল দেওধর এবং বিপ্লব বাবুকে আমরা, আমাদের কাছে সে তথ্য আছে এবং ফটোজ আছে যে ওনাদের বসতে দেখেছি, এবং ঠিক পাশে এতে মুখ্যমন্ত্রী মানিক সরকার বসেছেন। আজকে ওনারা একসাথে দিল্লি গেছেন। এই ক্ষেত্রে কি আপনি বলবেন যে মানিক সরকার স্যারও এই ক্ষেত্রে কোথাও না কোথাও ডাইভার্ট হয়ে যাচ্ছে বা ভাবছেন এরকম কিছু? মুশকিল এই সমস্ত প্রশ্ন, এটা আমাকে না জিজ্ঞাসা করে ওই এয়ারপোর্টে যারা ওই সিট বন্টন করে
তাদের যদি জিজ্ঞাসা করা হয় তারা এটার উত্তর দিতে পারবে, আমি কি করে উত্তর দেব? তবে চন্দনের জ্ঞাতার্থে আমি একটা কথা বলি, রাজ্যের যদি কোনো ভিআইপি, দ্যাট ইজ দ্য চিফ মিনিস্টার অর গভর্নর, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ডাইরেকশন, সেটা A1 যে সিটটা এয়ারক্রাফটের, ইট উইল বি অটোমেটিক্যালি অ্যালোটেড টু হিম। আবার এই একই এয়ারক্রাফটে যদি সাধারণ প্যাসেঞ্জার হিসেবে অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া যেতেন, সেই ক্ষেত্রে প্রোটোকল অনুসারে আবার এটাকে হয়ে যেত, A1টা হয়ে যেত অনারেবল প্রাইম মিনিস্টারের, বি যেটা বি সিটটা, যে মানে 1-এর বি যে সিটটা, সেই সিটটা আমাদের অনারেবল চিফ মিনিস্টারের হয়ে যেত। সুতরাং সিট অ্যালটমেন্টে এগুলো, দিস ইজ দ্য ডাইরেকশন। এবং চিফ মিনিস্টার লাস্টে উঠবেন, লক্ষ্য করে দেখবেন যদি আপনার ট্রাভেলের ওই অভিজ্ঞতা থাকে, সমস্ত প্যাসেঞ্জার অন বোর্ড হওয়ার পরে সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়ার পরে চিফ মিনিস্টারের এয়ারপোর্টের সিকিউরিটি অফিসার যিনি আছেন, উনি চিফ মিনিস্টারের যে এমনিতে যে নর্মাল সিকিউরিটি অফিসাররা আছে এয়ারপোর্টে গিয়ে ওরা সরে যাবেন। গাড়ির সামনের সিটে এয়ারপোর্টের বর্তমানে সিকিউরিটি অফিসার মিস্টার পরেশ দেববর্মা, উনি সামনের সিটটায় উঠবেন, চিফ মিনিস্টারকে আপ টু রানওয়ে পর্যন্ত দিয়ে চিফ মিনিস্টার উইল বি দ্য লাস্ট প্যাসেঞ্জার ইন দ্য এয়ারক্রাফট। Similarly, at the time of return to Agartala, Chief Minister will be the first passenger. এয়ারপোর্টের সমস্ত সিকিউরিটি ফর্মালিটি সারার পরে চিফ মিনিস্টার ওর গভর্নর, মানে যে ভিআইপি 1 নম্বর সিটটাতে আছেন, উনি ফার্স্ট, ওনার যদি হ্যান্ড লাগেজ থাকে, সিকিউরিটি এসে ওনার হ্যান্ড লাগেজটা নেওয়ার পর উনি ফার্স্ট প্যাসেঞ্জার, উনি এয়ারক্রাফট থেকে নামবেন। এটা হলো একদম সিস্টেম। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি সুনীল দেওধর আর বিপ্লব দেব একসঙ্গে যদি যান, এটা টাইম এন্ড এগেইন হয়ে থাকতে পারে। আচ্ছা, এই বিষয়ে আজকে যেহেতু বিপ্লব বাবু এরকম একটা খোলাসা করলেন, এরকম একটা বক্তব্য রাখলেন, আজকে পলিট ব্যুরোর সদস্য, পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম এর এক্ষেত্রে ওনাদের সাথে কথা হবে। আমার দুর্ভাগ্য যে আমরা ওই এয়ারক্রাফটের 2 নম্বর সিটটাতে বসতে পারিনি। আমরা যদি 2 নম্বর সিটটাতে বসতে পারতাম, আমার একবার অভিজ্ঞতা হয়েছিল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন বরিষ্ঠ আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট আমাদের বারের, ইভেনচুয়ালি চিফ মিনিস্টার ক্যালকাটা থেকে উঠেছেন A1 সিট, 1A সিট, বি সিটটা হচ্ছে আমাদের একজন সিনিয়র অ্যাডভোকেট, যার সঙ্গে আমাদের অনারেবল চিফ মিনিস্টারের খুব ব্যক্তিগত পরিচিতি। ওদের দুজনের কথাবার্তা, আমি জাস্ট প্যাশনের সিট না, ওনারা কথা বলবেন তো ডেফিনেটলি। আচ্ছা, কথা বললে আমার মানিক সরকার, আমার চিফ মিনিস্টার এত অভদ্র না যে পাশাপাশি বিরোধী দলের একটা লোক বসেছেন। চিফ মিনিস্টার যখন আমরা লক্ষ্য করি অনেক নিমন্ত্রণ, সৌজন্যমূলক অনুষ্ঠানের নিমন্ত্রণ অ্যাটেন্ড করেন, চিফ মিনিস্টার কিন্তু যে কোনো পরিচিত লোকের সঙ্গে, এই কিছুদিন আগে আমি গিয়েছিলাম, এই গত সপ্তাহে 27 তারিখ মানিক্য কোর্টে আমাদের এক লয়ারের মেয়ের বিয়ে ছিল, চিফ মিনিস্টার যাকে যাকে দেখেছেন সবার সঙ্গে কথা বলেছেন। ইভেন টু দ্যাট, আমি যখন ঢুকছি উনি বেরিয়ে যাচ্ছেন, এত দেরি, দ্যাট ওয়াজ এ কার্সি। আজকে বিপ্লব দেব যদি আমাকে দেখেন, কিংবা আমি বিপ্লব দেবকে দেখি, আমি ওটা জিজ্ঞেস করব, দিস ইজ দ্য কার্সি। তাহলে কথা হতে পারে, কথা হতে পারে। এবং এই বিষয়টা কথাটা আসবে কিনা আমরা যেহেতু জানি না, ওরা কি প্লেনে বসে বলবে যে আপনি আমার দলটাকে ভাঙিয়ে নিচ্ছেন? মানিক সরকার কি বিপ্লব দেবকে যদি পাশেও পান, সুনীল দেওধরকে, ওরা হয়তো রস করে কথা বলবেন। ঠিক আছে, আচ্ছা আমরা ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। সলিল বাবু, যেটা আমরা গতকাল দেশের কথাতে আমরা যেটা দেখতে পেলাম, গতকাল দেশের কথাতে একেবারে শিরোনামে ছিল যে 88-র কায়দায় বিজেপি এবং আইপিএফটির জোটের যে বিষয়টা, আপনারা বরাবর এই 88-র কায়দা, এই শব্দটা কি বিজেপির সাথে মেলাচ্ছেন? আসলে 88-র কায়দাটা কি বিজেপি আইপিএফটির সাথে মিলে করতে যাচ্ছে? আপনার কি মত কালকের এই দেশের কথা শিরোনামটা নিয়ে? আমার মত বিষয় না, বিষয়টা ঘটনা পরম্পরা থেকে এটা কোন দিকে যায়, গতি প্রকৃতি, সেটা একটা বিষয়টা অনুমান করা যায়। যেমন নাগরিকত্ব সংশোধনী বিল, যা সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী, হোম মিনিস্টার রাজনাথ সিং সম্ভবত 19শে জুলাই করেছে, 19শে এপ্রিল সংসদে পেশ করেছিলেন। এবং তার পরিপ্রেক্ষিতে এই রাজ্যে 3টা উপজাতি দল মিলে একটা ফোরাম হলো, এবং তার বিরুদ্ধে তারা এডিসি এলাকাতে বন ডাকলেন। বন ডেকে ত্রিপুরা রাজ্যের নানান জায়গায় তারা হুজ্জুতি হামলা করেছে, এটা আমরা সবাই জানি। সেখানে সুনীল দেওধর বললেন, একজন সাংবাদিকের, একজন বলিষ্ঠ সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন যে আমরা খুশি এই 3টা দল বামফ্রন্টের বিরুদ্ধে, সিপিআইএমের বিরুদ্ধে একত্রিত হয়েছে। কেন?
তখন বলা হলো বলে যে আপনি এই কথা বলছেন কেন, ওরা তো আপনাদের আনা যে বিল এটার বিরুদ্ধে এটা বিরোধিতা করেছে। বলে সেটা আমাদের কাছে নন ইস্যু। তারা 3টা দল সিপিআইএম এর বিরুদ্ধে একত্রিত হয়েছে, আমরা পরবর্তীকালে এটা দেখব। তারপরে তো অনেক ঘটনাই ঘটলো। তাহলে আইপিএফটির সাথে যোগসাজশ দেখছেন আপনি বিজেপির? বললাম তো, বিপ্লব দেব এই ডাক দিল, উপদ্রুত অঞ্চলের জন্য গেলেন। তো উপদ্রুত অঞ্চলের জন্য গেলেন কি কারণে? উপদ্রুত অঞ্চলের জন্য তিনি যে পলিটিক্যাল মারামারি হচ্ছিল এর মধ্যে, ত্রিপুরা রাজ্যের মধ্যে, সেই একবারে কুমারঘাট থেকে আরম্ভ করে সাবরুম পর্যন্ত, কেমন, তার জন্যে উনি গেলেন যে উপদ্রুত অঞ্চল ঘোষণা করার জন্য। সলিলবাবু বলছি, কিন্তু উপদ্রুত অঞ্চল ঘোষণা করতে এই জন্য পলিটিক্যাল ক্ল্যাশের জন্য তো উপদ্রুত অঞ্চল ঘোষণা হয় না। তিনি আইনজীবী আছেন, আরো ভালো ভালো বলতে পারবেন। সেখানে যদি কমিউনাল কোনো রায়ট হয়, টেনশন হয়, এমন কোনো সিচুয়েশন হয় যেটা রাজ্য নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেখানে হতে পারে, এর জন্য হতে পারে। কিন্তু সেখানে যখন নিশ্চয়ই উনি জানতে পারলেন যে না, এখানে উপদ্রুত অঞ্চল দেওয়া যাবে না, তারপরেই দেখা গেল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আইপিএফটিকে ডাকানো হলো, আইপিএফটির একটা গ্রুপকে ডাকানো হলো। আইপিএফটি তখন ইতিমধ্যেই ভেঙে গেছে, এনসি দেববর্মার গ্রুপকে ডাকানো হলো। সেখানে গিয়ে তারা কী কথাবার্তা বললেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও কোনো রকম আমরা কিছু জানতে পারলাম না, তারাও কিছু বলতে পারলেন না যারা আইপিএফটির নেতারা গেছেন। ওখান থেকেই তারা ঘোষণা দিলেন যে তারা জাতীয় সড়ক অবরোধ করবেন, রেল অবরোধ করবেন। তাহলে ওই ক্ষেত্রে ষড়যন্ত্র, আপনি বিজেপির সাথে আইপিএফটি মিল দেখছেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা 88 শব্দটা ব্যবহার করছেন কেন? আপনারা প্রতিবারই অভিযোগ আপনাদের বিরুদ্ধে, আপনারা কংগ্রেসের সাথে যখনই লড়তে গেছেন এই অপরাপর যে নির্বাচনগুলো, তখন আপনারা 88 এই যে কোড ওয়ার্ড, এটাকে ব্যবহার করে আপনারা নির্বাচনী বৈতরণী পেরোতে চেয়েছিলেন। কারণ 88 যে মারণ অবস্থা, তাকে তুলে মানুষের সামনে একটা ভয় ভীতি দেখাতে চেয়েছিলেন। আর সেটা এখন বিজেপি আমলে যখন আর পাচ্ছেন না, কিছু হয়েছিল না, বিজেপি যখন বিরোধী দলে, তখন আর অন্য কোনো লাইন না পেয়ে আপনারা আবার ফিরে ঘুরে 88 তে ফিরছেন, এরকম অভিযোগ উঠছে। না, এরকম না। তখন কি সিচুয়েশন হয়েছিল? তখন কি বিজেপি ছিল? আরে বিজেপি ছিল না। তাহলে আপনারা বিজেপির প্রতি এই অভিযোগটা আনছেন? বিজেপি ছিল না, কিন্তু বিজেপিতে এখন কারা যাচ্ছে? তারা সেই সময় কোথায় ছিল? আপনাদের সিপিএমও তো আছে যারা তখন কংগ্রেসে ছিল, 88 তে কংগ্রেসে ছিল, যারা এখনো শাসক দল অনেকজন আছে। তাহলে শাসক দলের ভোট বাড়ার কারণ কি? এই অপরাপর আমরা 88 সাল থেকে যদি এখন পর্যন্ত দেখি, আমাদের শাসক দলের এই যে নির্বাচনগুলোতে ভোট একেবারে বেড়ে গেল, তাহলে কি বাইরে থেকে মানুষ এসেছে? ভারতবর্ষের নির্বাচনী পদ্ধতির মধ্যে যে পদ্ধতিতে চলা হয়, তাতে সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ যে দলকে ভোট দেয়, তারা সবসময় ক্ষমতায় আসে না। আচ্ছা, তাহলে সংখ্যাগরিষ্ঠ ভোট আপনাদের দিকে পড়েনি? পড়েছে। 88 নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ 51% উপরে ভোট পেয়েছে বামফ্রন্ট সরকার। এরপরে বেড়েছে তো আপনাদের ভোট। আরে আমি বলছি 88 কোথায় পেল? ওই 87 নির্বাচনের সময় 88 যখন আইলো আর কি। 88 তো না 93 88 জোট সরকার এলো না, জোট সরকারের জোট এলো, তখনও বামফ্রন্ট ভোট বেশি পেয়েছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি বলছি, আপনি বলছেন যে কংগ্রেসের তারা বিজেপিতে গেছে, কংগ্রেসের তারা ওরা কি 88 ওরা কি সিপিএম এ যায়নি? না, আমি বলছি যারা 88 সালে দাঙ্গা হাঙ্গামা করেছিল, যে কংগ্রেসের কথা আপনি বলছেন, তারা কি সিপিএম এর দলে যায়নি? এই যে দাঙ্গা কোথায়? না 88 সালে যেটা বলা হয় যে একেবারে কালো দিন গেছে, বা খুব রাজনৈতিক হানাহানি, যেটা সিপিএম থেকে বলা হয়। এখন যেটা বলা হচ্ছে, দেখবেন সমস্ত সিপিএম একটা কথা বলে, মোদি কি করেছেন? 2 কোটি না 5 কোটি লোককে চাকরি দেবেন, একেবারে গন্ডা ছড়া থেকে শুরু করে সাবরুম থেকে শুরু করে তৈবান্দাল থেকে চোরাইবাড়ি। মোদি বলেছেন 2 কোটি লোককে চাকরি দেবেন, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন। এটা মোদি কোথায় বলেছিলেন? আপনি বলুন ইলেকশন ম্যানিফেস্টো। আমি জ্ঞান হওয়া অব্দি, আমি যতটুকু বুঝি রাজনৈতিক ভাবে কনসিয়াস হওয়ার থেকে, আমার কলেজ লাইফ থেকে প্রত্যেকটা পার্টির ইলেকশন ম্যানিফেস্টো আমার কাছে আছে, অল পার্টি ইলেকশন ম্যানিফেস্টো। বিজেপির কোন ইলেকশন ম্যানিফেস্টোতে আছে যে 15 লক্ষ টাকা করে আমরা মানুষকে দেব? কোন বছরের ইলেকশন ম্যানিফেস্টোতে আছে যে 15 লক্ষ টাকা করে দেব, 2 কোটি লোককে চাকরি দেব?
কোন ইলেকশন ম্যানিফেস্টোতে? আপনাকে যে কোনো আপনি নেক্সট ওয়েলকাম করুন। তাহলে এটা হচ্ছে চালিয়ে দেওয়া, ওই জেনেভার ক্যাসেটের মতো বিজয় আঙ্কলের। তাহলে অষ্টআশি শব্দটাকে কি জ্বালিয়ে দিচ্ছে আপনি অভিযোগ? চালিয়ে দেওয়া, ক্যাসেটটা চালিয়ে দেওয়া, কাকুলি রায় ক্যাসেট চালিয়ে দেওয়া। ইফ ইট ইজ অলসো, আপনি ধরে নিন মানুষ ওই সময় কি হয়েছিল, সলিল একটা প্রশ্ন ছুঁড়েছেন, ওই সময় কি হয়েছিল? ওই সময় অষ্টআশি শব্দটা দেখছি এর অপর আগে দেখেছি। 88 ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। 88 93 সাংঘাতিক অবস্থা। সবচেয়ে সচেতন ত্রিপুরা রাজ্যের কোন অংশের মানুষ? তর্কের খাতিরে ধরে নিলে আগরতলা শহরের মানুষ সবচেয়ে সচেতন, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে বেশি ইনফ্রাস্ট্রাকচার, সবচেয়ে বেশি এমিনিটিস আগরতলা শহরের লোকের। হ্যাঁ, এটা তো স্বীকার করবেন, এটা তো ডিসপিউট নেই। আপনার আগরতলা শহরে প্রেজেন্ট যতগুলি ইলেকট্রনিক চ্যানেল আছে আপনার মফস্বলে আছে? নেই। আগরতলা শহরে যতগুলি ক্লাস 1 স্কুল আছে, শিক্ষকতার মান যতটুকু মফস্বলে আছে? নেই। তার মানে আগরতলা ইজ বেটারলি প্লেসড দেন দ্যাট অফ এনি সাব ডিভিশন। ইফ ইট ইজ অলসো 88 থেকে 93 খুব বাজে অবস্থা হয়েছে। 95 সালের প্রথম আগরতলা পৌর পরিষদের নির্বাচনে 17 সিটের মধ্যে কংগ্রেস কি করে 15 সিট পেল? Can I put this question to any CPIM party leader? কি করে আগরতলা, এটা তো ভোট, গণতান্ত্রিক উপায় ভোট, জুট করে দখল না। এটা তো সিপিএম অস্বীকার করে না যে সন্ত্রাসবাদ করে, তৎকালীন সময় উপদ্রুত ডিক্লেয়ার করে। আগরতলা পৌর পরিষদের 95 সালে নিপেন চক্রবর্তীর মামলার কারণে নিপেন চক্রবর্তীকে হাইকোর্টে যেতে হয়েছিল। বর্তমান যিনি বিচারপতি সুভাষিস তলাপাত্র, আগর ত্রিপুরা হাইকোর্টের যিনি বিচারপতি সুভাষিস তলাপাত্র ওয়াজ দ্য কাউন্সিল ফর দ্য নিপেন চক্রবর্তী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। কারণ রাজীব গান্ধী নগরপালিকা এবং পঞ্চায়েত রাজ বিল পার্লামেন্টে প্লেস করেছিলেন। এই পার্লামেন্ট মোতাবেক 5 বছর অন্তর অন্তর প্রত্যেকটা নির্বাচন হতে হবে। যখন নির্বাচন করছিলেন না দশরথ দেবের সরকার, নির্বাচন করছিলেন না, দেন দিস হাইকোর্ট ডাইরেক্টেড টু হোল্ড দ্য ইলেকশন। সেই ইলেকশন 95 সালে ত্রিপুরা আগরতলা পৌর পরিষদের প্রথম নির্বাচন। সেই নির্বাচনে কি করে বামফ্রন্টের এই হারে ভরাডুবি হলো? যদি 88 সালে ওই কালো দিন, ওই ভয়ঙ্কর দিন, আরে এখনো তো তৎকালীন সময় একটা ক্যাসেট শুনি কাকলি রায়, কাকলি রায়। এখন তো সকালবেলা পত্রিকা খুললেই প্রতিদিন কাকলি রায়। সলিল বাবু, 88 তাহলে আপনারা অভিযোগ আছে 88 শুধু আপনারা একটা ভোটের ডঙ্কা, এবং এই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র এটাকে কোড হিসেবে ব্যবহার করছেন, নির্বাচনী বৈতরণী পারোয়ার এইরকম কিছুই হয়নি, শুধুমাত্র আপনারা সেটাকে একটা স্ট্যাম্প লাগিয়েছেন এবং বর্তমানে তাই করছেন। না না চন্দন বাবু, বি স্পেসিফিক, আমি হয়নি এই কথা একবারও বলিনি। এতটা হয়নি, যেটা যেভাবে প্রকাশিত করা হয় ক্যাসেটটা বাজানো হয় সেভাবে। উকিলের আন্দোলনের উপর পুলিশ পাঠানো হয়েছে, পুলিশের আন্দোলনের উপর পুলিশ পাঠানো হয়েছে, এগুলো হয়েছে। ঠিক আছে, শরীফবাবুর কাছে পরিষ্কার চাইছি স্যার যে বিষয়টা সেইভাবে এবারে নির্বাচনে আপনারা সেই 88 ক্যাসেট, উনি ক্যাসেট বলছেন, সেই 88 ক্যাসেটটা আনছেন। আমি তো এত বক্তৃতা দিতে পারবো না, আমি তো সংক্ষেপে যা বলার বলি আর কি। আমি এতক্ষণ ধরে বলতে পারি না, সংক্ষেপে। হ্যাঁ, সেই সময় যে নির্বাচনটা হয়েছিল সারা রাজ্যকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করেই নির্বাচন হয়েছিল, এটা উনি বলেননি। 88-তে কেমন? রাজীব গান্ধী এসেছিলেন, কমলপুরে বক্তৃতা দিচ্ছিলেন। কি হচ্ছিল? রাজীব গান্ধী হেলিকপ্টারে ওঠার সময় কেন পুরনো কথা টানেন? রাজীব গান্ধীকে বিধবা মারা রাজীব গান্ধীকে হেলিকপ্টারে উঠতে দিচ্ছেন না। অল্প বয়সের বিধবা মেয়েরা রাজীব গান্ধীর সিকিউরিটি জোন মানে একদম ভেঙে রাজীব গান্ধীকে গিয়ে জাপটে ধরেছিল বিধবা মেয়েরা, অল্প বয়স থেকে 80 বছর উত্তীর্ণ। বাবা আমাদেরকে বাঁচান, বাবা আমাদেরকে বাঁচান। তো রাজীব গান্ধী বাংলা বুঝতে পারছেন না সেদিনের ঘটনায়, বলছে বাবা দেখেন আমাদের ঘর জ্বলতাছে, দেখেন বাবা আমাদের ঘর জ্বলতাছে, দেখেন বাবা আমার স্বামী রেকেটটা লেগেছে, আমার ভাই রেকেটটা লেগেছে, এই ঘর জ্বলতাছে বাবা দেখেন। দ্যাট ওয়াজ দ্য সিনারিও। সারা ইন্ডিয়ার মিডিয়া তখন প্রকাশিত হয়েছে। রাজীব গান্ধী একটি কমেন্ট শুধু করেছিলেন হেলিপ্যাড থেকে, आप लोग धीरज रखिए कुछ होगा हमको जाने दीजिए। রাজীব আমি কোট আনকোট বলছি, রাজীব গান্ধী আজকে নেই। রাজীব গান্ধী সেদিন ওই হেলিপ্যাডে দাঁড়িয়ে মহিলারা তাকে জাপটে ধরেছিল, সিকিউরিটিকে রাজীব গান্ধী বলেছেন তাদেরকে আসতে দাও। কি কথা বলতে চায়? অল্প বয়সের বিধবা মহিলারা। তাহলে ওই বিধবারা কেন বিধবা হয়েছে? এই ক্ষেত্রে আপনি কাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন? আমি কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযোগ। তাহলে সন্ত্রাসবাদ কোন রাজনৈতিক দলের হয় না। সন্ত্রাসীরা ছিল এখানে সরকার কি কেন করবে না? লাইফলাইন যখন বন্ধ হয়ে গেছিল, লাইফলাইন বন্ধ আগরতলা শহরে, আপনাদের স্টুডিও থেকে স্টোন থ্রো ডিস্টেন্স, মানুষ ডিস্টার্ব, লাইফলাইন বন্ধ, মহিলাদের 30% ওই লোকসভাতে সংসদে রিজার্ভেশনের জন্য আগরতলা শহরে এখানে বিশাল মিটিং, আর আগরতলা ত্রিপুরার লাইফলাইন বন্ধ। যখন 10 জুলাই পর লাইফলাইন বন্ধ করেননি ওরা, অস্বীকার করতে পারবেন? 30% তারা তো মানুষের ইয়েটাকে ঘুরিয়ে দেওয়া, সমস্যাটাকে ঘুরিয়ে দেওয়া, ইট ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য সিপিআইএম।
সলিল বাবু আরে বলুন আমরা না। শেষ পর্যায়ে আরো ঠিক আছে, বলুন। আমরা 1 মিনিট আছে, আপনি বলুন। দাদা, it is সলিল of বাবু, your good বলুন। office that you allowed me. আমি যে যেই হোক বিধবারা কিংবা মায়েরা বলেছিল উপদ্রুত অঞ্চল ঘোষণা করা হয়েছিল, তো রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি। কর্তব্যের কোথায় আছে? এবং সেখানে আমরা দেখলাম যেদিন উপদ্রুত অঞ্চল ঘোষণা করা হলো তার আগের দিন সন্ধ্যাবেলা ত্রিপুরাতে মিলিটারি ঢুকছে। কেমন সেটা বোঝা যায় যে প্রিপ্ল্যান্ড। আবার এটাও বোঝা যায়, খগেন দাস যখন বিজয়কুমার স্কুলে বক্তৃতা দিতে গিয়ে বলেন, সীতারাম ইয়েচুরি খয়েরপুরে বলেন, I am assuring you people that the Prime Minister of India, Dr. Manmohan Singh ji and Congress President Sonia Gandhi will not come in Tripura. I am assuring you. তারা কি করে বলেন খগেন দাস তাহলে আপনি বলছেন সেখানে ওদের মধ্যে জোট ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ পর্যায়ে তাই আপনাদের বিষয়গুলোকে আপনারা শুনছেন। সুব্রত বাবু, আমরা যে বিষয়ে ছিলাম একেবারে শেষ পর্যায়ে নেব। আজকের বিপ্লব দেবের এটা স্টান্ট ছিল নাকি সত্যি যোগাযোগ করছে, এবং আগামী দিনে আমরা আগামী দিনে দেখব যে সিপিএম এর এমএলএরা বিজেপিতে শামিল হচ্ছে। কি বলবেন? আমি বলছি, আপনি দ্বিতীয় এপিসোডে অনেকটা বিতর্ক হলো, আমার কোনো পার্টিসিপেশন নেই এখন অবধি, আপনি সুযোগটা দেননি আমাকে এই প্রশ্ন। তার জন্য আমি বলছি, এই অনেকগুলি কথা শুনলাম, এখানে আমার কিছু কমেন্টস অবশ্যই থাকবে, খুব সংক্ষেপেই বলছি। প্রথমত, এই 88 থেকে 93 এই ভাঙা ক্যাসেট হোক বা যাই হোক, এইটা আপনি যে রেফারেন্সে তুললেন সেটা একটা দলীয় পত্রিকার রেফারেন্সে তুললেন। তো আমার মনে হয় ডিবেটে কোনো দলীয় পত্রিকায় কি লেখা হয়েছে সেটাকে রেফারেন্স হিসেবে না আসাটা মানে খুব বাঞ্ছনীয়। না, আমরা 88 শব্দটা শুনেছি, আমরা নিতে পারি, কারণ 88 শব্দটা আমরা বারবার শুনতে পাচ্ছি। আমরা মিডিয়া থেকে আমরা রেসপন্সিবিলিটি নিয়ে বলতে পারি, যখনই কোনো না নির্বাচন হয় রাজ্যে তখনই 88 শব্দটা আমরা শুনি। আসলে এই 88 শব্দের সাথে আপনাদের তাহলে আপনারাও জড়িয়ে যাচ্ছেন। আমি বলছি যখন সুব্রত কথা বলবে সন্দীপ বাবু চুপ থাকবে। এবার আমি বলছি যে প্রথমত আমরা মিডিয়া রেফারেন্স আমরা অবশ্যই দেব, কিন্তু মিডিয়া যেগুলি পাবলিক মিডিয়া, পিপলস মিডিয়া, আমি কোন দলীয় দেশের কথা কি পিপলস মিডিয়া না? এটা দলের মুখপাত্র, কি করে পিপলস হবে এটা? তাহলে না, ওনাদের এই বক্তব্যটাকে আমরা এটা এরা এদের কমরেডদেরকে বায়াস করার জন্য ওরা যে কোনো রকম বলবে, এইটার রেফারেন্সে ডিসকাশনে আসাটা আমার কাছে একটা কোশ্চেনেবল। না, আমরা বিভিন্ন বক্তৃতাও শুনি। প্রথম বিষয় দেখুন সুব্রত বাবু, দ্বিতীয় বিষয় বলছি। আচ্ছা, আমরা শেষ আমি খুব ছোট্ট করেই বলছি। দ্বিতীয় বিষয় হচ্ছে 88 থেকে 93 রেফারেন্স সিপিএম এখন দিতে শুরু করেছে। এটা একটা ইঙ্গিতটা কি? এরা এটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই রেফারেন্সটা দিতে চাইছে, কারণ এরা হারবে জানে, হারার পর বলবে যে ওই যে আগের থেকে বলছিলাম যে 88 থেকে 93 এর মতন এই ধরনের ঘটনা, 88-র মতন নির্বাচন, এইরকম বিষয়টা আগে প্ল্যাটফর্ম তৈরি করছে, হারার পর কি বলবে, এখন সেই প্ল্যাটফর্ম তৈরি করতে এরা শুরু করেছে। তাহলে হারার পর কি বলবে, তাহলে আপনারা এবারে গভীর ভবিষ্যতে চলে গেছেন। না, আমরা শেষ পর্যায়ে ওদের ভাঙা ক্যাসেটে আমি সুব্রত বাবু একটা কথা বলছেন না, নিতে পারবেনই, কারণ সময় আপনার 1 মিনিটও নেব না। আপনি বলুন, গতবারের নির্বাচনে একটি চিঠি সুদীপ রায় বর্মনের 2013 নির্বাচন কি টেটের পরীক্ষা সত্য প্রমাণিত হয়েছে কিনা? সত্য প্রমাণিত হয়েছে কিনা? কি ব্যবস্থা নিয়েছেন? 2013 নির্বাচন। এবার আসেন বিজয় রাঙ্খলের জেনেভা, কি ব্যবস্থা নিয়েছেন? এক একটা করে ক্যাসেট ছাড়েন। 88-র সে কালো দিন, আপনারা 93 থেকে ধারাবাহিকভাবে ক্ষমতায় কি ব্যবস্থা আজকে পর্যন্ত নিয়েছেন? কোন মামলাটির ব্যবস্থা নিয়েছেন? কার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন? এবং 88 থেকে 93 সাল পর্যন্ত যারা কংগ্রেসে ছিল তাদের এখন বেশিরভাগ একটা অংশ তাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদের, যে সম্মানিত অতিথিরা আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আজকের বিশেষ টক শোতে আপনারা আলোচনা অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথি উপস্থিত থাকার জন্য। আজকে যারা এই টক শো, বিশেষ টক শো দেখছেন, আমাদের এই বিশেষ টক শোতে আমরা আলোচনা করেছি এই বিষয় নিয়ে যে শাসক দলেরও হাওয়া কি লাগতে যাচ্ছে বিজেপিতে। এই নিয়ে বিজেপি সভাপতি খোলাসা করেছেন যে ওনাকে অনেক শাসক দলের বিধায়করাও ফোনে করে কথা বলেন। তাহলে কি আগামী দিনে দেখতে পাবো আমরা যে শাসক দলের বিধায়করাও বিজেপিতে ভিড়ছেন? কি হতে যাবে রাজ্যে, কি হতে যাচ্ছে, একেবারে নির্বাচন সামনে, তাই কিন্তু রাজনৈতিক দামামা বেজে গেছে। এর মধ্যে রাজ্যের মানুষ নিত্য নতুন খবর শুনছেন। সঙ্গে থাকবেন নিউজ ভ্যানগার্ডের, এইভাবে চলতে থাকবে আমাদের টক শো গুলো, এবং আমরা একে একে সংবাদ পরিবেশন করব এভাবে, যে বিষয়গুলো আপনাদের নজরে আনার প্রয়োজন। পাশাপাশি কথা বলতে বলতে এটাই বলতে হচ্ছে, যেতে যেতে যে কথা বলে রাজনেতা বিচার করে জনতা, জনতার হাতে বিচার ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি চন্দন। নমস্কার, ধন্যবাদ।